আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা একটু কমেন্ট করো তো, আমার কথা কি শোনা যায়? রাকিব লিখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে কে আছো একটু কমেন্ট করো। রাকিব, সবাই কি একটু আসতে বলো তো। আমি আজকে কয়েকদিন পরে, বুঝছো, আজকে বেশ একটু ভালো ফিল করছি। মানে আজকে একটু স্মুথলি কথা বলতে পারছি। আমি তো মাঝখানে এমন কথাই বলতে পারতেছিলাম না, আমার এত সমস্যা হচ্ছিল। দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটাকে শেষ করি। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা আমরা পড়বো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 পড়বো। চ্যাপ্টার 6 এর নাম কি বলতো? লিজ ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং, ঠিক আছে। আচ্ছা, এই লিজ ফাইন্যান্সিং বিষয়টা কি বলতো? লিজ ফাইন্যান্সিং বিষয়টা হচ্ছে, মনে করো তুমি একটা বিজনেস স্টার্ট করবা, অথবা তুমি একটা সম্পদ বা অ্যাসেট কিনবা। মনে করো তোমার বিজনেসের জন্য তোমার একটা মেশিন দরকার। এই মেশিনটার দাম হচ্ছে তোমার 10 লাখ টাকা। এখন এই 10 লাখ টাকা তোমার কাছে নাই। এখন তোমার কাছে নাই মানে তুমি এটা দুইভাবে ম্যানেজ করতে পারো, কয়েকভাবে ম্যানেজ করতে পারো। 10 লাখ টাকা তোমার কাছে না থাকলে তুমি কোনো ব্যাংকে যাইতে পারো। তুমি কোনো ব্যাংকে গিয়ে সেই ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন নিতে পারো। 10 লাখ টাকা লোন নিয়ে তুমি সেই লোনের টাকা দিয়ে তোমার মেশিনটা কিনতে পারো। অথবা কিছু কিছু লিজিং কোম্পানি আছে। লিজিং কোম্পানি, লিজিং কোম্পানিগুলোর কাজ কাজ কি? লিজিং কোম্পানিগুলোর কাজ হচ্ছে যে ওই মেশিনটা তারা কিনবে। ওই মেশিনটা তারা কিনবে, মেশিনটা তারা কেনার পরে মেশিনটার মালিকানা, মানে মালিক কারা হবে? মেশিনটার মালিক হবে ওই লিজিং কোম্পানি। তারপরে ওই লিজিং কোম্পানি তোমাকে চালাইতে দিবে, তোমাকে মেশিনটা চালাতে দিবে। এবার তুমি কি করবা? তুমি হচ্ছে প্রত্যেক নির্দিষ্ট পরিমাণ কিস্তিতে ওই কোম্পানিকে টাকাটা পরিশোধ করে দেবে। অনেকটা এরকম, আমরা যখন, মনে করো আমাদের যখন টাকা থাকে না, তখন আমরা কি করি বলতো? তখন আমরা কিস্তিতে টেলিভিশন, ফ্রিজ এগুলা কিনি। কিস্তিতে টেলিভিশন, ফ্রিজ কেনার পরে আমরা আস্তে আস্তে কিস্তির মাধ্যমে ওই টেলিভিশন, ফ্রিজ যার কাছ থেকে কিনছি কিস্তিতে তাকে পরিশোধ করে দিই। এখন আমি হয় ব্যাংক থেকে লোন নিয়ে নিজে কিনতে পারি, অথবা কিস্তির মাধ্যমে কিনতে পারি, যেভাবে আমরা টেলিভিশন, ফ্রিজ কিনি কিস্তিতে। তো এই বিষয়টাকে বলা হয় কি? লিজ ফাইন্যান্সিং বলা হয়। অর্থাৎ লিজের মাধ্যমে আমার যদি একটা বিজনেস স্টার্ট করার দরকার হয় বা কোনো অ্যাসেট বা সম্পদ কেনার দরকার হয়, তাহলে এই যে লিজের সিস্টেমে বা লিজের মাধ্যমে এটা কেনাকে বলা হয় লিজ ফাইন্যান্সিং। আশা করি বুঝতে পারছো বিষয়টা। এখন দেখো, লিজ ফাইন্যান্সিং এর অধ্যায়ে লিঙ্ক দেওয়া আছে গ্রুপে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই গ্রুপে কে কে আছে একটু কমেন্ট করো তো, চেহারাখানা দেখি কারা কারা আছে। দেখো, দেখো গত মাসের, আচ্ছা, টাকা পয়সা পেমেন্টের কথা এখানে আর না বললি। দেখো, এখন এই যে লিজ ফাইন্যান্সিং, খেয়াল করো, এই যে লিজ ফাইন্যান্সিং এর বিষয়টা, একটা বিষয় মাথায় রাখো, সেটা হচ্ছে আমরা লিজ ফাইন্যান্সিং এর অঙ্কের মধ্যে, অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদেরকে ম্যাথ করাবো আস্তে আস্তে। অঙ্কে যাওয়ার আগে কিছু বেসিক বিষয় তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, যেমন টাইম ভ্যালু অফ মানি এর আইডিয়াটা অন্তর আছে, সময় আছে, ছোট সময় আছে। দেখো, লিজ ফাইন্যান্সিং এর অধ্যায়ে দেখো,
টাইম ভ্যালু অফ মানি, এই কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকতে হবে। টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য। ঠিক আছে, আমাদের খুব ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে অর্থের সময় মূল্য এই অধ্যায় সম্পর্কে। ঠিক আছে, আমাদের খুব ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আমরা টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আমরা নিজের অঙ্ক করতে পারবো না। এখন দেখো টাইম ভ্যালু অফ মানি এর ক্ষেত্রে আমি তোমাদের কিছু বেসিক ফর্মুলা শেখাচ্ছি। 1 নম্বর ফর্মুলা দেখো, ফর্মুলা নম্বর 1। কি রে ভাই, নতুন মার্কার নিয়ে আসলাম, দাগ পড়ে না কেন? মার্কার কি গেছে নাকি? দেখো ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা ফর্মুলা নাম্বার 1। 1 নম্বর ফর্মুলা কি? ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r⁴ n। বিষয় মাথায় রাখবে, আমি তো শর্ট ফর্মে লিখছি। এই যে এফভি, এফভি মানে কি? এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য। ফিউচার ভ্যালু মানে কি? ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য কি জিনিস? আজকে 1 কেজি খাসির মাংস কিনতে কত টাকা লাগে? 1000 টাকা লাগে, কিন্তু ভবিষ্যতে 1000 টাকায় হবে না। আজ থেকে 10 বছর পরে অর্থাৎ 2036 সালে হয়তোবা 2000 টাকা লাগবে। এই যে অর্থের মূল্য সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এটাকে বলা হয় অর্থের সময় মূল্য। আজকে লাগে 1000 টাকা, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। ভবিষ্যতে 10 বছর পরে 1 কেজি খাসির মাংস কিনতে কত লাগবে? লাগবে 2000 টাকা। এই 2000 টাকা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এফবি মানে ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য। এই পিভি, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে বর্তমান মূল্য, বর্তমান মূল্য। এই যে আর না আর, আর আর মানে হচ্ছে সুদের হার, আর মানে হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। আগে ইংলিশ লিখে, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। কোনো কোনো জায়গায় দেখবা আর না দিয়ে কি দেয়? আই দেয়, আই। এই আই দেওয়া যায় আর দেওয়া যায় একই কথা দুইটা। আই মানে কি? আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। এই যে আইতে ইন্টারেস্ট আর আরতে রেট অফ ইন্টারেস্ট, আর আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, এটা মানে সুদের হার, সুদের হার। এই যে এন, এন মানে কি? এন মানে ইয়ার, মানে টাইম আর কি। আমরা বলি এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার। ইয়ার মানে হচ্ছে বছর বা এটাকে বলা হয় সময়, সময় বা বছর মানে কত বছর, সময় বা বছর। তাহলে ফিউচার ভ্যালুর সূত্র কি? ফিউচার ভ্যালুর সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r⁴ উপরে পাওয়ার n। দেখো ফিউচার ভ্যালু এর জায়গায় আছে, এর নিচে কি আসলো? এই যে সাইড চেঞ্জ করলো করে এটা নিচে আসলো 1 + r⁴n ইকুয়ালস টু এই প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর সূত্র। তাহলে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য এর সূত্র, এটা হচ্ছে বর্তমান মূল্যের সূত্র। আমি যদি এটা সুন্দর মতো সাজিয়ে লিখি তাহলে কিরকম হয় বলো তো? সুন্দর মতো সাজিয়ে লিখলে এরকম হয়। কিরকম হয়? এই যে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r⁴n। আর এই প্রেজেন্ট ভ্যালুর সূত্র কি? প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু এই যে ফিউচার ভ্যালু বাই 1 + r⁴n। এটা 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এই সূত্র দুইটা তোমরা ভাত মাছ খাওয়া মতো পড়বা। সূত্র দুটো তোমরা ভাত মাছ খাওয়া মতো মুখস্থ করবে। এখন যদি বলো স্যার এখানে তো সাইডে লিখছি 1 + r⁴n, প্রেজেন্ট ভ্যালু এর সাথে গুণ অবস্থায় লিখছি 1 + r⁴n, এখানে কেন আবার ভাগ করলাম? তাহলে বলো তুমি পড়াশোনা বাদ দিয়ে দাও, আর পড়াশোনা শেখার দরকার নেই। কেন ভাগ হয়েছে? কারণ এটা ছিল প্রেজেন্ট ভ্যালুর সঙ্গে গুণ অবস্থায়। গুণ যদি সাইড চেঞ্জ করে অর্থাৎ এই সমান চিহ্নের বাদিকে চলে আসে, ছিল গুণ হয়ে যাবে ভাগ, এই জন্য ফিউচার ভ্যালু নিচে ভাগ অবস্থায় 1 + r হয়েছে। ঠিক আছে, এগুলো আমরা শিখে আসছি 9-10-এ ফার্স্ট ইয়ারে। এখন আশা করি এগুলো তোমাদের আটকাবে না। দুটা সূত্র আমরা শিখলাম, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু। আচ্ছা, এখন দেখো, খাতা তুলছো?
খাতায় তোলা হয়েছে? খাতায় একটু দ্রুত তোলো, হ্যাঁ, খাতায় তোলো খুব দ্রুত, আমি মুছবো। হ্যাঁ বেটা, আমি তো একদম মুখস্থ আছে স্যার, তুই মুখস্থ করবি কেন? এই জিনিস ইজি জিনিস। দেখ, ধরো হবে অ্যানুইটি, অ্যানুইটি, আছে অ্যানুইটি, উচ্চারণটা হচ্ছে এরকম, অ্যানুইটি, এর বাংলা হচ্ছে বৃত্তি। ঠিক আছে, আরো বাংলায় আরো সুন্দর করে বলতে গেলে এটা হচ্ছে কিস্তি। এটা কি, মানে খ্যাত ভাষায় বলতে গেলে, গ্রামের ভাষায় বলতে গেলে এটা হচ্ছে কিস্তি। এটা হচ্ছে কিস্তি। তা কি জিনিস? কাউকে নির্দিষ্ট সময় পর পর আমি যদি নির্দিষ্ট পরিমাণ টাকা দিই, অথবা কারো কাছ থেকে নির্দিষ্ট সময় পর পর আমি যদি নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রহণ করি, তাকে বলা হয় অ্যানুইটি। মনে থাকবে? আর একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ আমি সুমাইয়াকে বললাম যে সুমাইয়া, আমি তোমাকে প্রত্যেক বছরে বছরে 1,000 করে টাকা দিব। তাহলে সময় নির্দিষ্ট। নির্দিষ্ট কিভাবে? আমি সুমাইয়াকে বললাম যে তোমাকে প্রত্যেক বছরে বছরে 1,000 করে টাকা দিব। তো প্রত্যেক বছরে বছরে 1,000 করে টাকা দিব, মানে সময় নির্দিষ্ট। আবার কত টাকা করে দিব? 1,000 টাকা করে দিব, সুতরাং টাকার অ্যামাউন্টও নির্দিষ্ট। সুতরাং আমি যদি নির্দিষ্ট সময় পর পর সুমাইয়াকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিই, সেটা হবে অ্যানুইটি বা কিস্তি বা বৃত্তি। ঠিক আছে, ভালো বাংলায় বলতে গেলে বৃত্তি, আর গ্রামের ভাষায় বলতে গেলে কিস্তি। অথবা আমি বললাম যে সুমাইয়া, তুই আমাকে দিবি, কি দিবি? প্রত্যেক বছরে বছরে 1,000 করে টাকা দিবি, তো এটাও এক ধরনের কিস্তি। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে যদি সময় এবং টাকার অঙ্ক নির্দিষ্ট থাকে, ঠিক আছে, এবং যদি নির্দিষ্ট সময় পর পর কাউকে নির্দিষ্ট পরিমাণ সময়, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়, ঠিক আছে, অথবা নেওয়া হয়, সেটাকে বলা হয় কিস্তি। তবে শোনো, আমি কি সুমাইয়াকে এই টাকাটা আজীবন দিব? না, আজীবন না, একটা মেয়াদ পর্যন্ত, হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর। তাহলে আমি এই সংজ্ঞায় কি বলতে পারি, যে কি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ঠিক আছে, সুমাইয়ার নামই দিই, সুমাইয়াকে, সুমাই থাকে, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে, নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে, বা সময়ের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রহণ করলে, নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রহণ করলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যানুইটি। তাকে বলা হয় অ্যানুইটি।
যেমন মনে করো আজ থেকে 5 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আমি সময়কে 1,000, 1,000, 1,000, 1,000, 1,000, প্রত্যেক বছরের সময়কে আমি 1,000 টাকা করে দিব। সেটা কি? এটা হচ্ছে অ্যানুইটি। আমি যদি বলি যে সময়কে কোনো বছর আমি 1,001 টাকা দিব, সেটা কিন্তু আর অ্যানুইটি হবে না, মানে অ্যানুইটির ফর্মুলায় পড়বে না। একদম টাকার অঙ্ক 1,000 টাকায় হতে পারে। আবার যদি বলি আমি যে সময়কে 2 বছর না, 2 বছর হওয়ার একদিন আগে, অর্থাৎ 2 বছর হওয়ার একদিন আগে, 2 বছর হওয়ার একদিন আগে, একদিন আগে সময়কে 1,000 টাকা দিব, তাও কিন্তু অ্যানুইটি বা বৃত্তি হবে না। অ্যানুইটি বা বৃত্তি হতে হলে সময়ের গ্যাপ, অর্থাৎ সময় হতে হবে নির্দিষ্ট, সময়ের গ্যাপ হতে হবে নির্দিষ্ট সময় পর পর, আবার টাকার অঙ্ক হতে হবে নির্দিষ্ট বা ফিক্সড। আশা করি বুঝতে পারছো, এটাকে বলা হয় অ্যানুইটি। এখন দেখো, এখানে একটা ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপার হচ্ছে আজকের দিনের 1,000 টাকা, ঠিক আছে, আজকের দিনের 1,000 টাকা আর 5 বছর পরের 1,000 টাকা কিন্তু সমান না। আজকের 1,000 টাকা আর 5,000 টাকা আর 5 বছর পরের 1,000 টাকা কিন্তু সমান না। এই জন্য এই অ্যানুইটির ক্ষেত্রেও, ঠিক আছে, অ্যানুইটির ক্ষেত্রেও কি আছে? প্রেজেন্ট ভ্যালু আছে, আবার ফিউচার ভ্যালু আছে। অ্যানুইটির ক্ষেত্রেও কি আছে? প্রেজেন্ট ভ্যালু আছে, ফিউচার ভ্যালু আছে, ঠিক আছে। আবার খেয়াল করো আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে অ্যানুইটি, আমি সুমাইয়াকে বলতে পারি যে সুমাইয়া, আমি তোকে প্রত্যেক বছরের শুরুতে টাকা দিব, কত করে? 1,000 করে। এটাও এক ধরনের অ্যানুইটি। আবার সুমাইয়াকে বললাম যে সুমাইয়া, আমি তোকে প্রত্যেক বছরের শেষে টাকা দিব 1,000 করে, এটাও কিন্তু এক ধরনের অ্যানুইটি, ঠিক আছে। এখন দেখো, আমি যদি সুমাইয়াকে প্রত্যেক বছরের শুরুতে 1,000 করে টাকা দিই, সেটার নাম হচ্ছে অ্যানুইটি ডিউ। তাহলে বছরের শুরুতে টাকা দিলে, দেখো বছরের শুরুতে আমি যদি সুমাইয়াকে 1,000 করে টাকা দিই, সেটাকে বলা হয় অ্যানুইটি ডিউ। কি বলা হয়? অ্যানুইটি ডিউ। আমি যদি সুমাইয়াকে বছরের একবারে শেষে, মানে 1 বছর পরে টাকা দিই, সেটাকে বলা হয় অর্ডিনারি অ্যানুইটি। অর্ডি, ঠিক আছে, নারী অ্যানুইটি, ঠিক আছে। এখন এই অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু আছে। এই সূত্র আমি তোমাদেরকে লিখে দিব, ঠিক আছে, তোমরা ভালো করে দেখো সূত্র কেমনে বাইর করে। এই অধ্যায় কিন্তু এই প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, অ্যানুইটি, এই সূত্রগুলোর খেলা, এই অধ্যায়টা। এই সূত্রগুলা খুব ভালো মতো জানতে হবে, তাহলে তোমরা খুব সহজেই ম্যাথ করতে পারবা, না হলে কিন্তু পারবা না, ঠিক আছে। তোমাদের কিন্তু এই মাসটা মানে টানা পড়াবো, টানা মানে শুক্রবারও গ্যাপ নাই কোনো, যদি কোনো সমস্যায় না পড়ি, কারণ যেহেতু আমি সিক ছিলাম, অসুস্থ ছিলাম, এই জন্য পড়াতে পারি নাই, কয়েকটা দিন গ্যাপ গেছে, ঠিক আছে। এখন কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে। মাঝখানে এমন যে কথা বলতে পারতেছিলাম না, কথা পুরোপুরি অফ হয়ে গেছিল আমার। আল্লাহ পাক চাইলে কি না করতে পারে, ঠিক আছে। মানে জিভাতে একটা ছোট একটা ফোঁটা মতো হয়েছিল, সাদা ফোঁটা। এই সাদা ফোঁটা বাড়তে 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 বড় হয়ে গেছে, অনেক ফোঁটা মতো হয়ে গেছিল, ঠিক আছে। আমি তো ভাবছি যে সেরে যাবে, কিন্তু সারেনি। পরে হসপিটালে গেছি, একজন নাক কান গলার ডাক্তারের কাছে ওষুধ দিছে, তারপরে কমছে। দোয়া করে, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, যেন ঠিক হয়ে যায় আল্লাহ রহমতে। এখন দেখো, এই যে আমরা অ্যানুইটির ফর্মুলা পড়বো, অ্যানুইটি এ ডবল এন ইউ আই টি ওয়াই, অ্যানুইটি এর ফর্মুলা, অ্যানুইটি এর ফর্মুলা দেখো, আমি আগেই বলছি অ্যানুইটি দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। অ্যানুইটি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। প্রথমটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, অর ডি অর্ডিনারি অ্যানুইটি, মানে বছরের শুরুতে আমি যদি সময়, সরি, বছরের শেষে আমি যদি সময়কে টাকা দিই, সেটাকে বলে অর্ডিনারি অ্যানুইটি।
অর্থাৎ বছরের, এটা হচ্ছে বছরের শেষে। দেখো আমি কিন্তু বছর বলছি, এটা কিন্তু বছর না হয়ে 3 মাস পর পর, 4 মাস পর পর, 5 মাস পর পর হতে পারে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলছি বছর, এটা বছর না হয়ে কিন্তু মাসও হতে পারে, বা 3 মাস পর পর হতে পারে, 3 বছর পর পর হতে পারে। আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি বছর বলছি। তাহলে এটা বছরের শেষে যদি টাকা দিই সময়কে, সেটাকে বলা হয় অর্ডিনারি অ্যানুইটি। আমি যদি সময়কে বছরের শুরুতে টাকা দিই, সেটাকে বলা হয় অ্যানুইটি ডিউ। এটা হচ্ছে বছরের শুরুতে, ঠিক আছে। এই যে অর্ডিনারি অ্যানুইটি, এটার বাংলা লিখে দিই, বাংলা হচ্ছে সাধারণ বৃত্তি, বাংলা হচ্ছে সাধারণ বৃত্তি। অ্যানুইটি ডিউ, ওটার বাংলা হচ্ছে অগ্রিম বৃত্তি, অগ্রিম, বাংলা হচ্ছে অগ্রিম বৃত্তি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, এটা সাধারণ বৃত্তি আর এটা হচ্ছে অগ্রিম বৃত্তি। এখন কাহিনী হচ্ছে, আমার প্রত্যেক প্রকার অ্যানুইটির ক্ষেত্রে, অর্থাৎ অর্ডিনারি অ্যানুইটি হোক বা অ্যানুইটি ডিউ হোক, আমার প্রত্যেক প্রকার অ্যানুইটির ক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু আছে। কারণ আমি আগেই বলছি যে সময় আগে আমি প্রত্যেক বছরে বছরে 1,000 করে টাকা দিচ্ছি। তো আজকের 1,000 টাকা আর 10 বছর পরের 1,000 টাকা সমান হবে না। সুতরাং আমি অ্যানুইটি যেভাবে হিসাব করি না কেন, বছরের শেষে বা বছরের শুরুতে প্রত্যেকটার প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু থাকে, ঠিক আছে। এখন দেখো, আমি বের করবো প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। টিভিতে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, সংক্ষেপে বলা হয় প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, পিভিওএ, প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। এটা সূত্র কি দেখো, এই সূত্র হচ্ছে এ, ঠিক আছে, ইন্টু 1 - 1/1 প্লাস টু দা পাওয়ার এন, ব্র্যাকেট ক্লোজ করলাম, ডিভাইডেড বাই আর। এখন দেখো, আর মানে সুদের হার, তোমরা জানো। এন মানে বছর, তোমরা জানো। এ মানে কি, এ মানে হচ্ছে কিস্তি। কিস্তি কি, ওই যে সময় আগে যে প্রত্যেক বছরে বছরে 1,000 করে টাকা দিচ্ছি, সেই 1,000 টাকা হচ্ছে এ। এ মানে ইনস্টলমেন্ট। এখানে এ না লিখে অনেকে আই লেখে, কেউ কেউ লেখে এ, কেউ লেখে হচ্ছে আই, একই কথা, ঠিক আছে। আই মানে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট মানে হচ্ছে কিস্তি, বড় হাতের আই কিন্তু, ছোট হাতের আই না, বড় হাতের আই লিখবে। তো এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, সংক্ষেপে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, পিভিএডি। সূত্র কি, হুবহু এইটার মতো লিখলাম, আই ইন্টু 1 - 1/1 প্লাস আর টু দা পাওয়ার এন, ডিভাইডেড বাই আর। দেখো, যখন অ্যানুইটি ডিউ হবে, ডিউ, তখন জাস্ট একটা এর পিছনে একটা লেজ লাগাবা, লেজ কেমন লাগাবা, 1 প্লাস আর অতিরিক্ত গুণ করে দিবা, শেষ। এটাও যা, এটাও তা, এর পিছনে জাস্ট 1 প্লাস আর অতিরিক্ত গুণ হবে, এছাড়া কিছু না। এই শেষ, এটা হচ্ছে গেল একটা ফর্মুলা। এটা মনে করে 1 নাম্বার, 1 নাম্বার গেল অ্যানুইটির। আর 2 নাম্বার ফর্মুলায় আসি। এবার হচ্ছে ফিউচার ভ্যালু। দেখো, ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। সূত্র কি, আই, আই মানে কিন্তু কিস্তি, কিস্তি মানে ইনস্টলমেন্ট, আমি লিখে দিচ্ছি পরে। আই ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন -1 ডিভাইডেড বাই আর, ঠিক আছে। এখানে কি হবে, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ
ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, এখানেও আই ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর। খেয়াল করবা এখানে অতিরিক্ত কি করতে হবে, এই সূত্র যা এই সূত্র যা, এখানে অতিরিক্ত কি করতে হবে, এই যে একটা লেজ গুণ করতে হবে। ঠিক আছে, শুধু তোমরা তো জানো আর মানে কি, এই আর মানে কিন্তু সুদের হার, আর মানে কি, আর মানে কিন্তু সুদের হার, তোমরা এটা জানো। এন মানে কি, এন মানে হচ্ছে টাইম, মানে সময়, সময় মানে আমরা বোঝার জন্য বলি হচ্ছে সময় মানে বছর। এই এ মানে কি, এ মানে কিন্তু কিস্তি, এ মানে ইনস্টলমেন্ট, বা কেউ কেউ বলে এ, কেউ কেউ বলে আই, যার জন্য ভালো লাগে সে তেমনি লিখবা। এটা মানে হচ্ছে ইনস্টলমেন্ট, ইন STALL ইনস্টলমেন্ট মানে হচ্ছে কিস্তি। ঠিক আছে, তোলো খাতায় তোলো, সূত্র তোলো খাতায়, সূত্র তুলছো, সূত্র তোলো খাতায়, সূত্র খাতায় তুলে গান লেখো। এই রাকিব, তোরা কি বুঝছিস আমি যা পড়াচ্ছি, একটু কমেন্ট কর তো, বুঝছিস কিনা। রাকিব, কারা কারা আছি একটু কমেন্ট কর, বুঝছিস কিনা। লিখছে জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি। ওকে ঠিক আছে, পরে বুঝছে, বাকিরা তো মানে বুঝছিস না। এখন দেখ, আমরা এই দুই মানে একটা, বেসিক্যালি সূত্র দুইটা, আসলে দুইটা না, সূত্র হচ্ছে চারটা। এই চারটা সূত্র দিয়ে আমরা আরো চারটা মানে আটটা সূত্র করতে পারবো, এটা ঘুরাই ফেরাই কেমনে দেখ, আমি দেখাচ্ছি তোদেরকে। এটা হচ্ছে, যদি কখনো এমন হয় যে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি, PVOA, প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। ঠিক আছে, মনে কর সূত্র কি, সূত্র হচ্ছে আই ইন্টু 1 - 1/1 প্লাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আর, তাই না। এখন মনে কর আমার চাইছে আই এর মান, কিসের মান, মিসিং ফ্যাক্টর, আমার চাইছে আই এর মান কত, এই আই এর মান কত, আই এর মান কত, আর মানে কি, আই মানে কিন্তু কিস্তি, বলছে কিস্তি এর মান কত বা কিস্তি কত। তো সোজা হিসাব। ঠিক আছে, দেখ এই সমীকরণ ডান বাম করলেই শেষ। তা কেমনে, এই যে প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি এর সঙ্গে গুণ করবি আর, আর করবি গুণ। ঠিক আছে, গুণ করবি, গুণ করলে কি হয়, গুণ করলে এরকম হয় যে আই ইন্টু, আর কিন্তু এখানে গুণ হয়ে গেছে, এখানে কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে আই ইন্টু 1 - 1/1 প্লাস আর টু দি পাওয়ার
এন। আমার লাগবে কার মান, আই এর মান না? তাহলে পি ভি ও এ গুণ আর ডিভাইডেড বাই, দেখ এই পুরোটা নিচে নিয়ে চলে আসবে, কেননা আই এর সাথে গুণ অবস্থায় আছে। তো এই পুরোটা নিচে আসলে কি হয়, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই, এ দেখ এই আই, আই হচ্ছে এই। তার মানে দেখ, আমার আয়ের মান যদি চাই কিস্তির মান, তখন কিন্তু আমার এই সূত্রটা লাগবে। এখন এই সূত্র থেকে আমি এই সূত্র করতে পারবো খুব সহজে। এই জন্য আমার একটা সূত্র মুখস্থ রাখলে আমি আরো একটা সূত্র পারবো। আমি কিন্তু আলাদা করে এই সূত্র লিখে দিলাম না, কারণ কারণ মাথা ঘুরবে তোদের, স্যার এতগুলো সূত্র লিখে দিচ্ছেন, আমরা মনে রাখবো কিভাবে। ঠিক আছে, কথা বোঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল কর, আমি এখন অঙ্কে চলে যাই সরাসরি, ঠিক আছে? দেখ, 468 পেজ, প্রবলেম নাম্বার 3 বের কর সবাই। 468 পেজ, প্রবলেম নাম্বার 3 বের কর সবাই। আগে দেখি অঙ্কটা কি কি দেওয়া আছে সেটা দেখি। লেখা আছে কস্ট অফ অ্যান অ্যাসেট 25 লাখ, মানে একটা অ্যাসেটের ক্রয় মূল্য হচ্ছে 25 লাখ। ঠিক আছে, এ 6 year লিজ অফ দ্য অ্যাসেট ইজ প্রপোজড, ঠিক আছে, টু ইল 10% রিটার্ন টু দ্য লেজার ইগনোরিং ট্যাক্সেস। ঠিক আছে, দ্য স্যালভেজ ভ্যালু ইজ টাকা 1 লাখ, ডিটারমাইন ইকুয়াল লিজ রেন্টাল ইফ পেমেন্টস আর মেড কোয়ার্টারলি। তার মাথার উপর দিয়ে গেছে, কিছুই বুঝি নাই কি লিখছে। হুম, দেখো, বিষয়টা হচ্ছে একটা অ্যাসেটের মূল্য হচ্ছে 25 লাখ। ঠিক আছে, এখন 25 লাখ টাকা একটা অ্যাসেটের মূল্য হলে, সাপোজ এই অ্যাসেটটা কার কাছে আছে, মনে কর একটা অ্যাসেট হতে পারে একটা মেশিন, মনে কর এই মেশিনটা আছে আসলে রাকিবের কাছে। এখন আচ্ছা, আমি সাগরের এক্সাম্পল দিই, দেখা যায় সাগর ক্লাস করে, অন্য একদিনের এক্সাম্পল দিই না আমি। সাগর আছে, হ্যাঁ আছে। দেখ, মনে কর সাগরের কাছে একটা মেশিন আছে, মেশিনটার দাম কত, 25 লাখ। এখন এই মেশিনটা আমি সাগরের কাছ থেকে, ঠিক আছে, আমি লিজ নিয়েছি। এখন সাগরের কাছ থেকে লিজ নিয়েছি কত বছরের জন্য, আমি এই মেশিনটা সাগরের কাছ থেকে, ঠিক আছে, আমি এই মেশিনটা সাগরের কাছ থেকে লিজ নিয়েছি হচ্ছে 6 বছরের জন্য। ঠিক আছে, এখন আমি সাগরের কাছ থেকে 6 বছরের জন্য লিজ নিয়েছি। তার মানে কি, আমি সাগরের কাছ থেকে লিজ নিয়েছি 6 বছরের জন্য, আমি 6 বছর মেশিনটা চালাবো। এখন 6 বছর মেশিনটা চালাবো, ঠিক আছে। এখন সাগর তো আমার আর ফ্রি ফ্রি চালাইতে দিবে না, চালাইতে দিবে না। এটা হচ্ছে, আমি সাগরের কাছ থেকে লিজ নিয়েছি, এর বিনিময়ে সাগরকে আমি হচ্ছে 10% করে আমি কিন্তু সুদ দিব। ওই 25 লাখ টাকার উপরে আমি সাগরকে 10% হারে সুদ দিব। ঠিক আছে, শুধু 10% করে সুদই দিব না, সাগরকে আমি একটা নির্দিষ্ট হারে কিস্তিও দিব। হতে পারে মনে কর, আমি সাগরকে মনে কর, এখানে দেখ কত বের হয়েছে, 1,36,691 লাস্টে। আমি মনে কর সাগরকে আগামী 6 বছর 1,36,691 টাকা করে দিব প্রতি বছর। কত বছর দেবো, আগামী 6 বছর দিব। কেননা আমি সাগরের মেশিন ভাড়ায় চালাচ্ছি, কেন চালাচ্ছি, কারণ 25 লাখ টাকা দিয়ে মেশিন কেনার মতো সামর্থ্য আমার নাই। আমার যেহেতু 25 লাখ টাকা দিয়ে মেশিন মেশিন কেনার মতো সামর্থ্য নাই, এজন্য আমি সাগরের মেশিনটা আমি ভাড়া নিয়ে চালাচ্ছি। এখন তার বিনিময়ে, ঠিক আছে, আমি সাগরকে এটা বছর না, প্রত্যেক বছর না, প্রশ্নে বলা আছে কোয়ার্টারলি, মানে সাগর কোয়ার্টারলি মানে বছরে 4 বার, মানে 3 মাস পর পর আমি সাগরকে প্রত্যেক 3 মাস পর পর 1,36,691 টাকা করে দিব।
ঠিক আছে, 91 টাকা করে দিব। এবং এটা কিন্তু সুদ সহ, সুদ সহ মানে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। কেন সুদ সহ? আমি সাগরের 25 লাখ টাকা দামের মেশিন আমি চালাচ্ছি, সুতরাং এই মেশিনের, দেখ বলা আছে স্যালভেজ ভ্যালু, এই মেশিনের স্যালভেজ ভ্যালু, এই মেশিনের স্যালভেজ ভ্যালু, স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য, সেটা কত? সেটা হচ্ছে 1 লাখ, 1 লাখ টাকা। তার মানে কি, আমি 6 বছর ব্যবহার করার পরে সাগরকে যখন মেশিনটা ফেরত দিব, ঠিক আছে, তখন সাগর এটা বিক্রি করে মাত্র 1 লাখ টাকা আদায় করতে পারবে ভাঙড়িওয়ালার কাছ থেকে। 25 লাখ টাকার একটা মেশিন সাগর আমাকে ব্যবহার করতে দিছে। এখন সাগর সেই মেশিনটা 6 বছর পরে সাগরের কাছে যখন ফেরত যাবে, তখন সাগর এটা বিক্রি করে 1 লাখ টাকা পাবে। তার মানে কি, 24 লাখ টাকার ক্ষয় কিন্তু আমি নিজে করতেছি, ব্যবহার করে করে 24 লাখ টাকা ক্ষয় আমি নিজে করতেছি। এই জন্য আমার সাগরকে প্রত্যেক বছরে বছরে মানে প্রত্যেক কোয়ার্টারলি, মানে 3 মাস পর পর, অঙ্কে বলা আছে কোয়ার্টারলি, সাগরকে আমার কিস্তি দেওয়া লাগবে। সাগরের মেশিনটা ব্যবহার করছি এই জন্য, কিস্তির পরিমাণ বের করতে বলছে এখানে, এটা 1,36,696, আমরা পরে বের করবো, আমি আগেই বলে দিলাম। এখন মনে রাখবা এই কিস্তির মধ্যে কিন্তু সুদও আছে আসলও আছে। তার মানে কি, ওই 24 লাখ টাকা পাই, সাগর 24 লাখ টাকা তো আমি ক্ষয় করতেছি, তাই না? সাগরের মেশিনের দাম হচ্ছে 25 লাখ, সাগরকে যখন মেশিনটা ফেরত দিব আমি ব্যবহার করার পরে, তখন সাগর 1 লাখ টাকা বিক্রি করতে পারবে। তার মানে কি, 24 লাখ টাকা আমি নিজে ব্যবহার করতেছি। এই 24 লাখ টাকা যেহেতু আমি ব্যবহার করতেছি, এই জন্য সাগরকে আমি কিস্তি দেবো 1,36,691 টাকা। মনে রাখবা কিস্তির মধ্যে সুদ এবং আসল দুইটাই আছে। কত সুদ? এখানে বলা আছে প্রশ্নে 10% সুদ, মানে 10% করে সুদ সহ, 10% সুদ সহ সাগরকে আসল দেওয়া লাগবে, সুদ সহ আসল, 10% সুদ সহ আরো আসল দেওয়া লাগবে 1,36,691 টাকা করে। ঠিক আছে, তাহলে সাগর আমাকে তার মেশিনটা ব্যবহার করতে দিবে। প্রশ্ন চাইছেই কিন্তু এটা, এই মানে কিস্তিটা কত। এখন দেখি কি কি দেওয়া আছে, আমরা একটু লিখে ফেলি। আশা করি অঙ্কটা বোঝা গেছে। ঠিক আছে, আমি বোঝানোর জন্য একটা কিছু লিখলাম। অঙ্কটাতে বলা আছে, কি বলা আছে? বলা আছে কস্ট অফ অ্যান অ্যাসেট। ঠিক আছে, কস্ট অফ অ্যান অ্যাসেট ইজ টাকা 25 লাখ। মানে একটা অ্যাসেটের কস্ট প্রাইস হচ্ছে 25 লাখ, একটা অ্যাসেটের কস্ট প্রাইস হচ্ছে 25 লাখ। মানে এখন কিনতে গেলে এটার কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস হবে 25 লাখ। কস্ট প্রাইস মানে প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমানে কিনতে গেলে দাম হবে 25 লাখ, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু কত? সেটা 25 লাখ টাকা। বলছে 6 ইয়ার লিজ অফ দ্য অ্যাসেট ইজ প্রপোজড। তাহলে ইয়ার কত? নাম্বার অফ ইয়ার মানে এন, এন মানে হচ্ছে 6 ইয়ার, 6 ইয়ার লিজ। আমার 6 বছরের জন্য লিজ দিবে, কে লিজ দিবে? ইজ প্রপোজ টু ইল 10% রিটার্ন টু দ্য লেজার ইগনোরিং ট্যাক্সেস। মানে সাগর যে আমাকে লিজ দিবে, মাগনা বাগনা লিজ দিবে না। সাগর আমার যে 25 লাখ টাকার মেশিন আমার ব্যবহার করতে দিবে, তার বিনিময়ে সাগর আশা করতেছে সে সুদ নেবে হচ্ছে 10% করে সুদ নেবে। মানে সাগর 10% করে সুদ আদায় করবে আমার কাছ থেকে। ঠিক আছে, আমাকে যে 25 লাখ টাকার মেশিন সাগর ব্যবহার করতে দিচ্ছে, তার বিনিময়ে সাগর 10% করে সুদ নিবে আমার কাছে। সুদ তো নিবে, আরো আসলে নিবে। ঠিক আছে, কথা স্যালভেজ ভ্যালু ইজ টাকা 1 লাখ, স্যালভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য। স্যালভেজ ভ্যালু কত? 1 লাখ। ডিটারমাইন দ্য ইকুয়াল লিজ রেন্টাল ইফ পেমেন্টস আর মেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কি? কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে বছরে 4 বার, মানে এম এর মান হবে কত? 4। মানে সাগর মানে বছরে 4টা পেমেন্ট নেবে আমার কাছ থেকে। কয় বছর? আগামী 6 বছর। মানে 6 বছরে সাগর মোট 24টা পেমেন্ট নেবে। 6 বছর, প্রত্যেক বছরে 4টা করে পেমেন্ট নিবে আমার কাছ থেকে। মোট কত, কয়টা কিস্তি নিবে? সাগরকে আমার টাকা দেওয়া লাগবে মেশিন ব্যবহার করার কারণে। মোট প্রত্যেক বছর 4টা করে, 6 বছরে 24বার টাকা নেবে। ঠিক আছে,
এখন প্রশ্নটা হচ্ছে ডিটারমাইন দ্য ইকুয়াল লিজ রেন্টাল, ঠিক আছে, বসে ইকুয়াল ইকুয়াল লিজ রেন্টাল। লিজ রেন্টাল মানে কি? এটা মানে হচ্ছে কিস্তি, কিস্তি মানে হচ্ছে এ, ঠিক আছে, তো এ এর মান বের করো। এবার আমরা তো ফর্মুলা জানি, তাই না? ফর্মুলা কি জানি বলো তো? আমরা ফর্মুলা জানি হচ্ছে, খেয়াল করো, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। এটা কিন্তু অর্ডিনারি অ্যানুইটি। কেন বলছি শোনো, এটা অর্ডিনারি অ্যানুইটি। প্রশ্ন যদি কোনো কিছু বলার না থাকে তাহলে বুঝবা এটা অর্ডিনারি অ্যানুইটি, মানে বছরের শেষে টাকা দেওয়া হচ্ছে সাগরকে। বছর মানে এই 4 মাস পর পর, মানে 3 মাস পর পর, মানে সময়ের শেষে টাকা দেওয়া হচ্ছে। আর যদি এটা অ্যানুইটি ডিউ হয় তাহলে প্রশ্নে বলা থাকবে যে এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। আর কিছু না বললে বুঝবা এটা অর্ডিনারি অ্যানুইটি, মানে মানে মেয়াদের শেষে টাকা দেওয়া হচ্ছে সাগরকে। তো প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি এর সূত্র কি? এর সূত্র হচ্ছে, আমরা জানি সেটা হচ্ছে a ইন্টু 1 - 1/1 + r⁴ ডিভাইডেড বাই আর। এখন খেয়াল করো, 25 লাখ টাকা মেশিনের বর্তমান মূল্য, ঠিক আছে, 25 লাখ টাকা মেশিনের বর্তমান মূল্য, ঠিক আছে। সাগর যে শুধু আমার কাছ থেকে, সাগর যে 25 আমার কাছ থেকে যে শুধু এই কিস্তিই পাবে, এ মানে কিস্তি, কিস্তি যে পাবে তা না কিন্তু। সাগর কিন্তু আমার কাছ থেকে আমার 6 মাস 6 বছর ব্যবহার করার পরে, সাগর 6 বছর পরে কিন্তু ভাঙড়ি বা স্যালভেজ ভ্যালু বিক্রি করে টাকা আদায় করবে 6 লাখ টাকা, 6 বছর পরে। তো সেটারও কিন্তু বর্তমান মূল্য বের করা লাগবে। তো যোগ এই যে স্যালভেজ ভ্যালু, স্যালভেজ ভ্যালু এটার বর্তমান মূল্য, বর্তমান মূল্য সূত্র কি? স্যালভেজ ভ্যালু বাই বর্তমান মূল্য বের করতে হলে নিচে 1 + r⁴ এটা বর্তমান মূল্যের সূত্র মনে আছে? প্রেজেন্ট ভ্যালুর সূত্র কি? ফিউচার ভ্যালু বাই 1 + r⁴ এখানে ফিউচার ভ্যালু বলতে বোঝাচ্ছে স্যালভেজ ভ্যালু, কারণ স্যালভেজ ভ্যালু আদায় করতে পারবে এখন থেকে 6 বছর পরে সাগর। হ্যাঁ, কই, না না, কিসের শুরুর হিসাব করে? এটা শুরুর হিসাব করে না, এটা হচ্ছে বছরের শেষে, কিছু না বললে বছরের শেষে, মানে পিরিয়ডের শেষে আর কি। এটা 3 নম্বর অঙ্ক। দেখো, দেখো তাহলে প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 25 লাখ, 25 লাখ। আমার বের করতে হবে এ, এ মানে কি? কিস্তি। 1 - 1/1 + r মানে কি? সুদের হার 10%। খেয়াল করো, এন মানে কি? এন মানে 6 বছর। খেয়াল করো এখানে কিন্তু এম এর মান 4, এম এর মান 4। তো মাথায় রাখবে এই এম কে সবসময় এন এর সাথে গুণ দিতে হয়, আর আর এর সাথে সবসময় ভাগ দিতে হয়। এন কে সবসময় এম এর সাথে গুণ দিতে হয়, আর এম কে আর এর সঙ্গে ভাগ দিতে হয়। তো এখানেও নিয়মটা তাই হবে, ঠিক আছে, এখানেও নিয়মটা তাই হবে। কি করতে হবে দেখো, এই প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 25 লাখ, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 25 লাখ, এ মানে এ ইন্টু 1 - 1/1 + r, মানে 1 + r মানে 10%। এন মানে কয় বছর? এন মানে 6 বছর, আর এম মানে হচ্ছে 4, ব্র্যাকেট ক্লোজ করলাম, বাই আর মানে কি? আর মানে 0.10 ভাগ দিতে হবে এম দিয়ে, এম মানে হচ্ছে 4, প্লাস স্যালভেজ ভ্যালু কত? স্যালভেজ ভ্যালু 1 লাখ বাই 1 + আর মানে 0.10, এম মানে 4, এন মানে হচ্ছে 6 গুণ এটা হচ্ছে 4। এটা এবার ক্যালকুলেশন করতে হবে, এটা এবার ক্যালকুলেশন করতে হবে। এখন এই ক্যালকুলেশনটা খুবই ইজি, কিন্তু ক্যালকুলেটর থাকলে, ক্যালকুলেটর থাকলে এই ক্যালকুলেশনটা পানি খাওয়া চাইতেও সহজ, ঠিক আছে, ক্যালকুলেটর থাকলে খুবই ইজি। দেখো কেমনে করবা, এটা হচ্ছে এই 25 লাখ ইকুয়ালস টু এ। দেখো এ এর সাথে এই যে অংশটা আছে, এ এর সাথে এই যে অংশটা আছে, এটা ক্যালকুলেশন করো। এটা করবে হচ্ছে এক লাইনে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে, ঠিক আছে। আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নেই। অন্তর বলো তো কত হয় এটা? অন্তর
এটা কত হয় বলো, এইটুকু ক্যালকুলেশন করলে কত হয়? 1 - 1/1 প্লাস আর, ঠিক আছে। ও এটা আবার 7 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। 0.10 ভাগ 4, 6 গুণ 4, নিচে এটারে এটা সাইন্টিফিক ক্যালকুলেটর করবে এই কাজটা। আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর নাই এই মুহূর্তে, তাহলে আমি করতে পারি কি দেখি ল্যাপটপে। কি বলছে? 1 - 1 ভাগ 1.10 1.025 পয়েন্ট 025 টু দি পাওয়ার ইয়াল্লা পাওয়ার কেমনে দিব? টু দি পাওয়ার টু দি পাওয়ার 424। ভাগ 0.025, 17.88, 4 9। তো পারছিস তোরা? ইয়াল্লা কারো হয়নি ক্যালকুলেশনটা? এটা হবে এ গুণ 17.88 যোগ এই 1 লক্ষরে এটা দিয়ে ভাগ করলে কত হয়? এক লক্ষরে ভাগ করব 1.025 টু দি পাওয়ার 24, 55,287, মানে 55,288। এটাতে এটাতে ভাগ করলে এটা হয়। এখন দেখো, আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নেই, আমি ওই ল্যাপটপে করতেছি, অনলাইনে ক্যালকুলেটর ব্যবহার করে। ল্যাপটপে কি কাজ আগায় এসব কাজ? দেখো, তাহলে এই যে 25 লাখ, 25 লাখ মাইনাস এটা 55,288 ইকুয়ালস টু এ গুণ 17.8849, কত হয়? 25 লাখ থেকে এটা বিয়োগ করো, 55,288। 25 লাখ মাইনাস 55,288, 24,44,712। এটা হয় হচ্ছে 24,44,712 ইকুয়ালস টু এ গুণ 17.8849।
এখন দেখো, এই 24,44,712 ভাগ 17.8849 ইকুয়ালস টু এ। ঠিক আছে, এটা ধরছে এ। ঠিক আছে, 24,44,712 ভাগ 17.8849, 17.8849, 1,36,691 কত হয়? এই সাইডে করতেছি, নিচে দেখো, এটা এখানে করতেছি। 1,36,691 ইকুয়ালস টু এ। তার মানে কি, এ এর ভ্যালু বের হয় 1,36,691। তার মানে ওই মেশিনটা ব্যবহার করতে গেলে আমার সাগরকে প্রত্যেক 3 মাস পর পর এই টাকাটা দেওয়া লাগবে কিস্তি হিসাবে। এই কিস্তিটাই চাইছে এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়টা। বুঝছো? এখন দেখো, এই যে ক্যালকুলেশনটা কেমনে করবা, তোমাদের কোশ্চেন স্যার এইটা তো বুঝি না, ক্যালকুলেটরে একবারে কিভাবে করবো আমি এটা বোঝাই দিচ্ছি, দেখো সুন্দর করে খেয়াল করো কেমনে করবা। আগে দেখো, ক্যালকুলেটরে ওয়ান চাপবা, ওয়ান চাপবা, তারপরে মাইনাস চাপবা, মাইনাস চাপার পরে এই এক চাপবা, একের পরে ভাগ চাপবা, ভাগ, ভাগ চাপার পরে কত, এই ওয়ান, আর এটা যোগ করলে কত হয়, এই 0.10 4 দিয়ে ভাগ করলে হয় 0.025, তাহলে 0.025 আর ওয়ান যোগ করলে কত হয়, 1.025, মানে এটা হবে 1.025। এর পাওয়ার কত, পাওয়ার 724, পাওয়ার 724। এটা আগে ক্যালকুলেশন করে নিবা। এটুকু ক্যালকুলেশন করে নেওয়ার পরে এখানে কিছু একটা এক্স ওয়াই জেড কিছু একটা বের হবে, বের হওয়ার পরে সেটারে আবার ভাগ দিবা এটা দিয়ে। এখন 0.10 দিয়ে ভাগ দিলে কত হয়, হয়তো 0.025, তার মানে যেটা হবে সেটারে আবার ভাগ দিবা 0.025 দিয়ে। ঠিক আছে, এগুলো ইজি ক্যালকুলেশন, তোমাকে তো ক্যালকুলেশনের দক্ষ হতে হবে আসলে। কমার্সে পড়ে ওই প্রত্যেক লাইন বাই লাইন করে টাইম লাগে কিন্তু তোমার। আশা করি বুঝতে পারছো। রাকিব, এটা বুঝছিস আমি কিভাবে শেখালাম? সাগর, বুঝছিস এটা শর্টকাটে কিভাবে করা লাগবে, এটা বুঝছিস? তোরা আগে বল বুঝছিস কিনা, তোরা বুঝলে তারপরে আমি অন্য অঙ্কে যাবো, নাহলে যাবো না। বুঝছিস তোরা? সাগর, কমেন্ট কর। আচ্ছা, ভেরি গুড। তোরা বাসায় 4 করবি, প্রবলেম 4 আর 5, প্রবলেম 3 করবি, 4 করবি আর 5 করবি, এই 3টা করবি। বাকিগুলো আমি করাবো। ঠিক আছে, এগুলো তো কালকে অ্যাডভান্স লেভেলে তো এগুলো 3টা করবি। আচ্ছা রাখ, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।